তো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাংলায় ফার্মাসি যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে একটা নতুন ফ্রেশ নিউ ভিডিও, যে ভিডিওটিতে আমরা আলোচনা করব ওষুধের এক্সপায়ারি ডেট সম্পর্কে। এখানে আমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে ওষুধের এক্সপায়ারি ডেট নিয়ে। সেই প্রশ্নগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চলেছি। তো প্রথমেই বলে রাখি যে আজকের এই যে পুরো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, কারণ এই ভিডিওটিতে এমন এমন তথ্য রয়েছে যে তথ্যগুলো তোমাদেরকে অবাক করতে পারে, বা যে তথ্যগুলো তোমাদের অবগত নয়। এই সমস্ত তথ্যগুলো আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আমার এখানে আজকের যে হেডিং, সেই হেডিংটা তোমরা দেখতে পারবে যে ওষুধের যে এক্সপায়ারি ডেট, সেই এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পর এটা কি বিষাক্ত হয়ে পড়ে, আদৌ কি এটার কোনো গুণগত মান রয়েছে, এই সম্পর্কিত এটা একটা খুব ভাইটাল টপিক, যে টপিকটা আমাদের প্রত্যেকের মনে কোশ্চেনটা থেকে থাকে। কারণ আমরা জানি যে বিভিন্ন ওষুধের যে এক্সপায়ারি ডেট, সেই এক্সপায়ারি ডেট মোটামুটি 2 থেকে 3 বছর হয়ে থাকে। তো এই সমস্ত ওষুধের যে এক্সপায়ারি ডেট, এই এক্সপায়ারি ডেটটা কিসের উপর নির্ভর করে বানানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে এই এক্সপায়ারি ডেটটা কী। তো প্রথমে আমি একটা শর্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, যে আমরা দেখব ওষুধের যে লেবেলিং। আমরা আগের যে ভিডিওগুলো, সেই আগের ভিডিওগুলোতে আমরা ওষুধের যে লেবেলিং, সেই লেবেলিং সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেছি, যে লেবেলিংটা কীভাবে তৈরি করে, বা লেবেলিংয়ে কী কী জিনিস রাখতে হয়। ব্যাচ নাম্বার থাকে, এমআরপি থাকে, এমএফজি ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকে। এটা মাস্ট থাকায়, কারণ কোনো জিনিস যখন তৈরি হয় সেটা নিশ্চয়ই কোনো একটা ডেটের পরে ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে একই রকমভাবে প্রত্যেকটা ওষুধের এক্সপায়ারি ডেট রয়েছে। যেরকম প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট রয়েছে, যে কোনো প্রসেসড ফুড বা যে কোনো খাবার বলতে পারো, প্রত্যেকটা জিনিসের কিন্তু চিপস থেকে শুরু করে, কুরকুরে থেকে শুরু করে, বা যে কোনো কেক থেকে শুরু করে, যে কোনো ধরনের জিনিসের প্রসেসড ফুডের কিন্তু একটা এক্সপায়ারি ডেট রয়েছে। তো আমি এই জিনিসটা এখানে ক্লিয়ার করে দিতে চাই, এক্সপায়ারি ডেট মানে হচ্ছে যে ডেটে জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, বা ওর মধ্যে যে জিনিসগুলো দিয়ে বানানো হয়েছে ওই জিনিসটা, সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে। এবং ম্যানুফ্যাকচারিং ডেট মানে হচ্ছে যে সময়ে আমরা ওই ওষুধটা, বা যখন আমরা ওষুধটা, বা যে ডেটে আমরা ওষুধটা বানিয়েছি, সেটাকে আমরা কি বলছি, ম্যানুফ্যাকচারিং ডেট। তো প্রথমে আমাদের যেটা আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়গুলো আমি এখানে পয়েন্ট ওয়াইজ লিখে রেখেছি, যে কোন কোন বিষয়গুলোর উপর আমি আলোচনা করব, এবং কোন কোন বিষয়গুলোকে আমি অতীব দৃষ্টিতে দেখব, যাতে করে ওই জিনিসগুলোর প্রতি আমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হতে পারে। তো আমাদের এই যে এক্সপায়ারি কথাটার মধ্যে আমরা অনেক কিছু লক্ষ্য করতে পারবো। যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে যখন কোনো একটা ওষুধ এক্সপায়ারি ডেটের কাছাকাছি চলে আসে, বা এক্সপায়ার হয়ে যায়, ওই ওষুধটা এক্সপায়ারি ডেট পার হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিছু কিছু চেঞ্জেস লক্ষ্য করতে দেখা যায়। চেঞ্জের মধ্যে কী চেঞ্জ হতে পারে, প্রথমে একটা চেঞ্জ হতে পারে, প্রথমে আমরা দেখে নিই যে কী কী চেঞ্জ হতে পারে। তো ওষুধটার মধ্যে কী কী চেঞ্জ হতে পারে, তো ওষুধটার মধ্যে আমরা বাহ্যিকভাবে যে চেঞ্জটা দেখতে পারবো, সেই চেঞ্জটা হচ্ছে চেঞ্জ ইন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে ওর যে আকার, বা ও যেরকম দেখতে, সেই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেরকম ও অনেকটা ফ্যাকাসে হয়ে যাবে, বা হয়তো একটু ভেঙে ভেঙে যাবে। এই ধরনের ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক, এই জিনিসগুলো চেঞ্জ হবে, এটা একটা বাহ্যিক। তার সঙ্গে কী হবে, কেমিক্যাল ডিগ্রেডেশন হবে। কেমিক্যাল ডিগ্রেডেশন কথাটার অর্থ হলো যে ওই যে ওষুধটার মধ্যে যে এপিআই এবং এক্সিপিয়েন্টসগুলো রয়েছে, সেই জিনিসগুলো যে কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। আমরা এই জিনিসটাকে কী বলছি না, তো কেমিক্যাল ডিগ্রেডেশন। এবার যখন আমরা এই ওষুধটাকে খাচ্ছি, খাওয়া তো উচিত নয়, তাও আমি এক্সাম্পল
সহ বলছি, যখন আমরা ওষুধটাকে খাচ্ছি তখন কী দেখতে পাচ্ছি না, তো এর যে এফিকেসি, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এফিকেসি, এফেক্টিভনেস এই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। তো ওর যে এফিকেসি বা ওর যে কাজ করার ক্ষমতা, সেই কাজ করার ক্ষমতাটা কিন্তু কী হচ্ছে না, তো কমে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এবার এটা হচ্ছে, এবং এক্সপায়ারিটা কেন হচ্ছে? এক্সপায়ারিটা এই কারণে হচ্ছে বিভিন্ন স্টোরেজ কন্ডিশনের জন্য। মানে আমরা ওষুধটা যখন প্রোডাকশান হাউস থেকে তৈরি হয়ে মার্কেটে আসছে বা ওষুধের দোকানে যাচ্ছে, সেই ওষুধের দোকানে হয়তো প্রপার স্টোরেজ মেনটেন করা নাই, যেখানে কি হচ্ছে না, তো এক্সপোজার টু হিট অর ময়েশ্চার, এখানে বাইরের যে তাপমাত্রা এবং আর্দ্রতা, সেই আর্দ্রতার উপর বিচার করে সেই ওষুধটাকে কিন্তু সেট করা হয়, ঠিক আছে? তো স্টোরেজ কন্ডিশনের এই গাফিলতিগুলোর ফলে কিন্তু ওষুধটা ওই এক্সপায়ারি ডেটের আগে কিন্তু ওষুধটার মধ্যে এই কেমিক্যাল ডিগ্রেডেশন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ, এই জিনিসগুলো হতে থাকে। তো এটা একটা আমি পার্ট আলোচনা করলাম। এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে যে এই যে এক্সপায়ারি ডেট, এই এক্সপায়ারি ডেটটা কীভাবে মানে ডিটারমিনেট করে বা নির্ণয় করে? তো এক্সপায়ারি ডেটটা নির্ণয় করার জন্য অনেক রকম স্টেবিলিটি স্টাডি করা হয়। স্টেবিলিটি স্টাডি মানে এই ওষুধটা যখন তৈরি হয়, এটাকে আর একটা মেডিকেল টার্মিনোলজি আছে যেটাকে আমরা বলি অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি স্টাডি। যে জিনিসটা হচ্ছে, ওষুধটা যখন তৈরি হয় সেই সময়তে বিভিন্ন স্টোরেজ কন্ডিশানে বা বিভিন্ন ক্রিটিক্যাল কন্ডিশানে এই ওষুধটাকে রেখে চেক করা হয়। যেরকম আমি এখানে লিখেছি, পারফর্ম আন্ডার কন্ট্রোলড কন্ডিশন। এই জিনিসটা সম্পূর্ণরূপে কিসে মানে কি মাথায় রেখে করা হয় না, তো ড্রাগসের যে হাফ লাইফ, স্টোরেজ কন্ডিশন এবং ডিগ্রেডেশন যে প্যাটার্ন, সেই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু এই অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি স্টাডি করা হয়। এবং সেখান থেকে কিন্তু ওই ওষুধটার যে এক্সপায়ারি ডেট হতে পারে সেটা বা হবে, সেই জিনিসটা কিন্তু ডিটারমিনেট করা হয়। তো এটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের সাহায্যে আমরা কিন্তু ওষুধের যে এক্সপায়ারি ডেট, সেই এক্সপায়ারি ডেটটা ডিটারমিনেট করতে পারি। এবার এই মেডিকেল টার্মিনোলজির মধ্যে তোমরা একটা জিনিস খুব সুন্দর শব্দ শুনতে পাবে, যেটা হচ্ছে হাফ লাইফ। তো এই হাফ লাইফটা কি? এই হাফ লাইফটা হচ্ছে যে যখন আমাদের এই যে ওষুধটা, এই ওষুধটা তো আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায়, আমরা যখন ওষুধটাকে ইনকর্পোরেট করি আমাদের দেহে, তো পৌঁছানোর পরে ওষুধটা যতক্ষণ কাজ করলো, ঠিক আছে। হাফ লাইফ হচ্ছে কতক্ষণ পরে, হ্যাঁ, কতক্ষণ পরে ওই ওষুধটার 50% যে কনসেন্ট্রেশন বা ওর যে গাঢ়ত্ব বা ঘনত্ব যাই বলি, সেটা কতটা থাকছে, কতটা ডিক্রিজ হচ্ছে, কতক্ষণ টাইমে ওই 50% যে ব্লাড প্লাজমা কনসেন্ট্রেশন ওই ওষুধটার, সেটা কতটা ডিক্রিজ হচ্ছে বা কতক্ষণ টাইমে, হ্যাঁ, কতক্ষণ টাইমে 50% ডিক্রিজ হচ্ছে, এটা আমরা মাপি। এই যে আমি এখানে লিখে রেখেছি, হাউ লং ইট রিমেন্স এফেক্টিভ ইন দ্য বডি। তো হাফ লাইফ, এমন অনেক অনেক ড্রাগ আছে যে ড্রাগের হাফ লাইফ শর্ট হতে পারে, যে সমস্ত ড্রাগের হাফ লাইফ লং হতে পারে। আমি এখানে উদাহরণ লিখে রেখেছি, যেমন নাইট্রোগ্লিসারিন, লং হাফ লাইফ হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই শর্ট হাফ লাইফ এবং লং হাফ লাইফের মধ্যে পার্থক্যটা কি? শর্ট হাফ লাইফ এবং লং হাফ লাইফের মধ্যে এটাই পার্থক্য যে ওই ওষুধটা কতক্ষণ, আমি এখানে লিখে রেখেছি দেখো, হাউ লং ইট রিমেন্স এফেক্টিভ ইন দ্য বডি। তো যে সমস্ত ড্রাগের শর্ট হাফ লাইফ, তারা কিন্তু কম সময়ের জন্য আমাদের দেহে এফেক্টিভ থাকবে, কিন্তু যাদের লং হাফ লাইফ, তারা কিন্তু বেশি সময়ের জন্য এফেক্টিভ থাকবে। তো এখানে একটা কনসেপ্ট রয়েছে, আমি এই যে আমরা হেডিংটা দেখতে পেয়েছি, যে আদৌ কি এটার কোনো গুণগত মান রয়েছে? তো যে সমস্ত ওষুধের লং হাফ লাইফ, যেরকম অ্যান্টিবায়োটিক্স, তো যে সমস্ত ওষুধের লং হাফ লাইফ, সেই সমস্ত ওষুধের কিন্তু পার্সিয়াল যে পোটেন্সি, সেই পার্সিয়াল পোটেন্সি কিন্তু অনেক হয়, কিছুটা দেখতে পাওয়া যায়, মানে কিছুটা থেরাপিউটিক এফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো, যেহেতু তখনও অবধি কেমিক্যাল কোনো ডিগ্রেডেশন হয়নি, এবং ওই যে
হাফ লাইফ, সেই হাফ লাইফের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, লং হাফ লাইফ। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। এই যে হাফ লাইফ, এই হাফ লাইফের সাহায্যে আমরা কিন্তু অনেক কিছু জিনিস নির্ণয় করতে পারি। যেরকম আমরা বুঝতে পারি যে ওই ড্রাগটা আমাদের শরীরে অ্যাক্টিভ রয়েছে কিনা, এটা বুঝতে পারি। তারপরে আমরা বুঝতে পারি যে ওই ড্রাগটাকে আমাদেরকে কতক্ষণ অন্তর আমরা নিতে পারি, হাউ অফেন ইট নিড টু বি অ্যাডমিনিস্টার্ড, মানে কতক্ষণ অন্তর আমরা ওষুধটা খেতে পারি। তার একটা ডোজ থাকে, ডাক্তারবাবুরা সে অনুযায়ী কিন্তু ওষুধগুলোকে প্রেসক্রাইব করেন, কারণ তারা জানেন যে এই ওষুধের হাফ লাইফ এতটা। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আমরা জানি, এই জিনিসগুলো আমরা জানতে পারি এখান থেকে, এই হাফ লাইফ পর্যালোচনা করে। তারপরে আমরা কি জানতে পারি না, তো এখানে আমি লিখে রেখেছি যে থেরাপিউটিক এবং টক্সিক এফেক্ট, ওই ড্রাগটার কী কী থেরাপিউটিক এফেক্ট দিচ্ছে এবং কী কী টক্সিক এফেক্ট দিচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি। এই জিনিসটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল হই। তারপরে কি জানতে পারি, তো ডোজের ফ্রিকোয়েন্সি, মানে আমি এখনই যেটা বললাম যে কতক্ষণ অন্তর আমি ওষুধটা ওই পার্টিকুলার যে হিউম্যান বিইং তাকে আমি ওষুধটা দিতে পারি। যদি শর্টার হাফ লাইফ হয় তাহলে কী হবে না, তো ওকে বেশি দিতে হবে, মানে ওর যে ডোজটা, সেই ডোজটা কিন্তু ঘন ঘন ওকে দিতে হবে, ঘন ঘন ওষুধটা ওকে খাওয়াতে হবে। যদি ওর লঙ্গার হাফ লাইফ হয় তাহলে কি হবে না, তো ওকে অল্প অল্প সময়, হয়তো সকালে একটা খেলো ওষুধ, রাত্রেবেলায় একটা ওষুধ খেলো, এরকমভাবে দিতে হবে। আর একটা জিনিস আছে কি না, তো স্টেডি স্টেট কনসেন্ট্রেশন। এই স্টেডি স্টেট কনসেন্ট্রেশনটা কখনো একবার দুবারে খেলে হয় না। কোনো একটা ড্রাগকে স্টেডি স্টেট কনসেন্ট্রেশনে ড্রাগ রিলিজ করতে হলে, মানে ব্লাড যে প্লাজমা আমরা এখানে আলোচনা করেছি, এই প্লাজমা কনসেন্ট্রেশনটাকে কনস্ট্যান্ট রাখতে হলে মিনিমাম 6 to 7 হাফ লাইফ অথবা 7 to 8 হাফ লাইফ কিন্তু এই ড্রাগটাকে অতিক্রম করতে হবে। সেটা বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এটা একটা নর্মাল রেঞ্জ আমি বললাম। তারপরে আর কী কী জিনিস জানতে পারি আমরা হাফ লাইফের মেজার করার সাহায্যে, এলিমিনেশন অ্যান্ড ক্লিয়ারেন্স, কতটা পরিমাণে এলিমিনেট হচ্ছে ড্রাগটা, কতক্ষণ সময়, এবং কতটা ক্লিয়ার হচ্ছে আমাদের স্টমাক থেকে বা আমাদের সিস্টেমিক সার্কুলেশন থেকে। কিন্তু এই জিনিসটা সম্পর্কে আমরা একটা টোটাল কনসেপ্ট পাই। যেরকম আমি এখানে লিখে রেখেছি কিছু কিছু ড্রাগের হাফ লাইফ। প্যারাসিটামলের ক্ষেত্রে হাফ লাইফ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। ডায়াজিপামের ক্ষেত্রে হচ্ছে, এই যেগুলো হচ্ছে সিডেটিভস গ্রুপের ড্রাগ আমরা জানি, এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক গ্রুপের ড্রাগ, এগুলো হচ্ছে কি না, ডায়াজিপামের হচ্ছে 20 থেকে 50 ঘন্টা, মানে প্রায় 2 দিন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন। আচ্ছা, এবার এই পুরো জিনিসটা হয়ে যাওয়ার পরে আমি একটা কনক্লুশন টানতে চাইবো। তো কনক্লুশনে আমি এটাই বলতে চাইবো যে ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরে কিছু কিছু পার্টিকুলার ওষুধের পার্সিয়াল পোটেন্সি কিন্তু দেখা যায় যাদের লং হাফ লাইফ রয়েছে। কিন্তু ওষুধকে যদি আমরা প্রপার স্টোরেজ কন্ডিশন না মেনটেন করি, সেই সমস্ত ক্ষেত্রে কি হয় না, তো ওই ওষুধটা ওই এক্সপায়ারি ডেটের আগে কিন্তু ওর কেমিক্যাল ডিগ্রেডেশন শুরু হয়ে যায়, এফিকেসি কিন্তু রিডিউস হয়ে যায়। আর কেমিক্যাল ডিগ্রেডেশন শুরু হয়ে গেলেই কিন্তু বিভিন্ন টক্সিকোলজিক্যাল যে এফেক্টগুলো সেগুলো কিন্তু দেখা দিতে থাকবে। কারণ এমন অনেক ড্রাগ রয়েছে যে ড্রাগগুলো যদি কেমিক্যাল ডিগ্রেডেশন হয়ে পড়ে বা নষ্ট হয়ে যায়, ওর মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে, তখন ওগুলো কিন্তু একটা বিষে পরিণত হয়। তো এটা একটা ব্যাপার, আমি কনক্লুশন টানতে পারি এই জিনিসটা সম্পর্কে। আর একটা জিনিস আমি কি বলতে পারি, যে কখনোই এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরে ওষুধ খাওয়াটা উচিত নয়। কারণ যখন আমার এফিকেসিটা কমে যাচ্ছে, তখন আমার ওই ওষুধটা খেয়ে কী লাভ? যখন আমি যে জিনিসটার জন্য আমি ওষুধটা কিনছি বা যে জিনিসটার জন্য আমি কেনাটা বাদ দিলাম, কারণ মানুষের কাছে এখন পয়সাটা অতটা বড় কথা নয়, আমি মানছি যে ওর যে থেরাপিউটিক এফিকেসি, সেই এফিকেসিটা আমি পাচ্ছি না, তখন আমি কেন ওষুধটা খেতে যাব? তার মানে এটা খাওয়া উচিত নয়। অবশ্যই ওষুধ কেনার আগে ওর যে
পাতা, ওর পাতাটা অবশ্যই দেখে নেওয়া উচিত, যাতে করে বোঝা যায় যে কখন ওষুধটা এক্সপায়ারি ডেট রয়েছে, সেই মতো ওষুধটা কেনা উচিত। তো এইটা হচ্ছে একটা মেন ব্যাপার। তার মানে আমরা এটা সম্বন্ধে কি জানলাম, যে অবশ্যই ওষুধটার কিছুটা হলেও গুণগত মান রয়েছে, কিন্তু ওষুধটা খাওয়াটা উচিত হবে না। কিন্তু বিভিন্ন পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে, মানে সব ড্রাগের ক্ষেত্রে আমি বলছি না, কিছু কিছু পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে কি হয় না, তো কেউ কোনো ড্রাগ থেরাপিউটিক এফিকেসি দেখায়, কোনো ড্রাগ থেরাপিউটিক এফিকেসি দেখায় না, কারণ তারা টক্সিক হয়ে পড়ে আফটার কেমিক্যাল ডিগ্রেডেশন অথবা স্টোরেজ কন্ডিশনের জন্য। তো এইটা হচ্ছে একটা মূল জেনারেল কনসেপ্ট অ্যাবাউট এক্সপায়ারি ডেট, ওষুধের এক্সপায়ারি ডেট নিয়ে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি যতটা রকমভাবে চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্টকে আমি আলোচনা করার। যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আমার মেল আইডি দেওয়া রয়েছে, সেই মেল আইডিতে তোমরা কোশ্চেন করতে পারো। তো এইটা হচ্ছে পুরো বিষয়টা, যে বিষয়টা আমি আজকে আলোচনা করলাম। এরকম ধরনের আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি কিন্তু ভিডিও আনতে থাকবো। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি কিছুটা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সহজে যাতে পৌঁছে যায়। তো আজকে এই ভিডিওটা এতটাই। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এতটা অবধি দেখার জন্য।